আজকে আমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশনের নেক্সট লেকচার। এটা হচ্ছে আমরা শুরু করব অটো রিক্লোজার দিয়ে। অটো রিক্লোজার জিনিসটা কি? সার্কিট ব্রেকারের এটা হলো একটা স্পেশাল ফিচার যেটা আমি এখন এক্সপ্লেন করব। তাহলে আমরা একটু মনোযোগ দিই এখানে। অটো রিক্লোজার সিস্টেমটা হচ্ছে ইট ইজ এ স্পেশাল টাইপ অফ সার্কিট ব্রেকার which a mechanism is provided so that the contact of the circuit breaker will be opened due to a fault on the system. তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সার্কিট ব্রেকারটা যদি কোনো ফল্ট থাকে লাইনে, সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে থাকবে। সেটা হলো একটা স্পেশাল ফিচার সার্কিট ব্রেকারে, সেটাকে আমরা অটো রিক্লোজার সিস্টেম বলছি। দেন দ্য কন্ট্যাক্টস অফ দ্য সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজড আফটার এ শর্ট টাইম ডিলে. If the fault is removed within this time delay, the contact will remain closed, otherwise it will be opened. In this way the circuit breaker will try to close its contact 3 times. If the fault exists, the circuit breaker will remain opened. আচ্ছা, ওকে, এখন আমরা এই ডেড টাইম অফ দ্য সার্কিট অটো রিক্লোজার এই জিনিসটা কি দেখবো। আমরা উপরের ফিগারে দেখতে পাচ্ছি যে ফর ট্রান্সমিশন লাইন ফার্স্টে আমরা দেখছি যে সার্কিট ব্রেকারটা ক্লোজড অবস্থায় ছিল, তারপরে যখন একটা ফল্ট হয়েছে সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে একটা ইনস্ট্যান্টেনিয়াস একটা খুব শর্ট টাইমের জন্য সার্কিট ব্রেকারটা আবার ক্লোজ হয়েছিল। এরপরে সার্কিট ব্রেকারটা ওপেন অ্যান্ড লক হয়ে যাবে। আমি একটু যদি এখানে আসি তাহলে দেখতে পারবো যে এই যে ক্লোজড সিস্টেম, এই অবস্থায় সার্কিট ব্রেকারটা ফার্স্টে ক্লোজড অবস্থায় ছিল। তারপরে যে একটা শর্ট একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে সে একটা ফল্ট সেন্স করেছে। এই ফল্টের জন্য সার্কিট ব্রেকারটা ওপেন করে দিয়েছে। তারপরে এই যে ইনস্ট্যান্টেনিয়াস মুহূর্তের মধ্যে সার্কিট ব্রেকারটা ক্লোজ করে দেখবে যে আমাদের ফল্টটা ক্লিয়ার হয়েছে কি না। এটা কেন এত কম টাইম দেওয়া হয়েছে এই জায়গায়? কারণ যদি সিস্টেমে কোনো শর্ট সার্কিট হয়, অনেক বেশি কারেন্ট সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে গিয়ে সার্কিট ব্রেকারটাকে ড্যামেজ করে দিতে পারে। এই জন্য ইনস্ট্যান্টেনিয়াস একটা ক্লোজ করে দেখবে জাস্ট যে সিস্টেমে ফল্টটা এক্সিস্ট করে নাকি সিস্টেমে ফল্টটা মানে ড্যামেজ হয়ে গেছে। সো এই কম টাইমের জন্য সার্কিট ব্রেকারটা ক্লোজ করে সে সেন্স করবে যে এখনও শর্ট সার্কিট কারেন্ট যাচ্ছে কি না। যদি শর্ট সার্কিট কারেন্ট এখনও যায়, সে মুহূর্তের মধ্যে আবার ওপেন হয়ে লক হয়ে যাবে। এরপরে আর সে কখনো ক্লোজ হবে না। এটা আমাদের কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে সিঙ্গেল শট অটো রিক্লোজার। আর এটা ট্রান্সমিশন লাইনের জন্য। কেন ট্রান্সমিশন লাইনের জন্য অটো রিক্লোজার ডায়াগ্রামটা এরকম, আর ডিস্ট্রিবিউশন লাইনের জন্য নিচেরটা আমি এখন এক্সপ্লেন করবো। আগে ডিস্ট্রিবিউশন লাইনটা আমরা দেখে আসি। ডিস্ট্রিবিউশন লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে সার্কিট ব্রেকারটা ক্লোজড অবস্থায় ছিল। ক্লোজড অবস্থায় থাকার পরে 1 সেকেন্ডের জন্য ওপেন হয়েছে। আবার এর আগের মতোই ইনস্ট্যান্টেনিয়াস একটা টাইমের জন্য সার্কিট ব্রেকারটা ক্লোজ হয়ে দেখবে যে ফল্টটা ক্লিয়ার হয়েছে কিনা। কারণ হচ্ছে যে এখানে আমাদের শর্ট সার্কিট যদি শর্ট সার্কিট থাকে তাহলে আমাদের অনেক বেশি কারেন্ট ফ্লো হতে পারে। এই জন্য ইনস্ট্যান্টেনিয়াসলি সার্কিট ব্রেকারটা ক্লোজ হয়ে আবার ওপেন হয়ে গেছে। আবার ওপেন হওয়ার পরে একটা টাইম ডিলে দিয়েছে। এই টাইম ডিলেটার টার্গেটটা কি? আমাদের কোনো সিস্টেমে যদি ওভারলোড কোনো ফল্ট থাকে, ওভারলোড কন্ডিশনে থাকে, তখন সে একটু টাইম ডিলে নিয়ে চেক করবে যে ওভারলোড কন্ডিশনের ফল্টটা এই টাইমের ডিলের মধ্যে আমাদের দূর হয়ে যাচ্ছে কিনা। যদি দূর না হয়, সে আবার সার্কিট ব্রেকারটাকে 1 সেকেন্ডের জন্য ওপেন করে দিবে। ওপেন করে দেওয়ার পরে আবার সে টাইম ডিলে, যে আমরা আগের যে টাইম ডিলে ফিচারটা পেয়েছিলাম সেটা আবার একবার আসবে, যে এই টাইম ডিলের মধ্যেও যে ওভারলোড যদি কোনো ফল্ট থাকে সেটা ক্লিয়ার হচ্ছে কি না। যদি ফল্ট ক্লিয়ার না হয়, এরপরে সার্কিট ব্রেকারটা ওপেন অ্যান্ড লক হয়ে যাবে, আর ক্লোজ করা যাবে না। এই যে এই 3 ট্রান্সমিশন লাইনের জন্য একবার আমাদের ক্লোজ করছে ফল্ট হওয়ার পরে, আর ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে আমাদের 3 বার ফল্ট হওয়ার পরে আমাদের ক্লোজ করে দিচ্ছে। এই সিস্টেমটাকেই বলা হয় অটো রিক্লোজার সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা এই ট্রান্সমিশন লাইনের জন্য এখন কেন জাস্ট একবার ক্লোজ করা হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস পোর্শনে, আর ডিস্ট্রিবিউশন লাইনের জন্য একবার ইনস্ট্যান্টেনিয়াস পোর্শন আর 2বার টাইম ডিলে পোর্শনে ক্লোজ করা হয়েছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ট্রান্সমিশন লাইনে যখন আমরা সার্কিট ব্রেকারটাকে প্লেস করি, তখন আমরা চাই না যে সেই লাইনটা বারবার ইন্টারাপ্টেড হোক, বা একটা জেনারেশন লাইনের মধ্যে আমরা ইন্টারাপশন বেশি চাই না, কারণ এই জেনারেশন লাইনের সাথেই পরবর্তীতে ডিস্ট্রিবিউশন লাইন কানেক্টেড থাকে। সো আমরা এখানে চাই না যে বেশিবার আমাদের ইন্টারাপ্টেড হোক। এই জন্যে আমরা ট্রান্সমিশন লাইনের জন্য জাস্ট একবার ইনস্ট্যান্টেনিয়াসলি ক্লোজ করে তারপর যদি ফল্ট থাকে আমরা ওপেন করে লক করে দিই।
আমরা বেশি ইন্টারাপশন চাই না, কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনে আমাদের যেহেতু লোড আমার ইন্টারাপ্ট করলে খুব একটা প্রবলেম আমরা ফেস করি না, সেই জন্য আমরা 3বার আমাদের অপশন থাকে সার্কিট ব্রেকারটা ক্লোজ করার। ফার্স্টে একবার ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা ক্লোজ করি, তারপর একটা টাইম ডিলে দিয়ে আর 2বার ক্লোজ করি ওভারলোড চেক করার জন্য। সো আমরা এই ব্যাপারটা দেখতে পেলাম যে আমরা ট্রান্সমিশন লাইনের জন্য আমরা কি দেখি যে, আরেকবার আমি এখানে যাচ্ছি, ট্রান্সমিশন লাইনের জন্য আমরা ফার্স্টে সার্কিট ব্রেকারটা ক্লোজ থাকে, যখন সে একটা ফল্ট সেন্স করে তখন সার্কিট ব্রেকারটাকে সে ওপেন করে দেয় 0.3 সেকেন্ডের জন্য। তারপরে সে আবার সার্কিট ব্রেকারটাকে ইনস্ট্যান্টেনিয়াসলি একটা টাইম, খুব কম টাইম পিরিয়ডের জন্য এই ক্লোজ করে দেয়, যে সে এই জায়গায় ক্লোজ করে দিছে, এই জায়গায় ক্লোজ করে দেওয়ার পর সে চেক করে যে ইনস্ট্যান্টেনিয়াস যে মানে সেই মুহূর্তে যে শর্ট সার্কিট কারেন্টটা যাচ্ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে কি না। ক্লিয়ার যদি না হয়, সে পরবর্তী মুহূর্তেই অল্প টাইমের মধ্যে যদি দেখলো যে শর্ট সার্কিট কারেন্টটা ক্লিয়ার হয়ে না যায়, সো সে সার্কিট ব্রেকারটাকে ওপেন অ্যান্ড লক করে দেয়। এটাই হলো ওদের ফিচার। তারপরে আমরা যে এই নিচের ডিস্ট্রিবিউশন লাইনের জন্য যে সার্কিট ব্রেকারটা সিস্টেমটা ইউজ করছি এখানে, সেটা কি দেখছি আমরা, ফার্স্টে সার্কিট ব্রেকারটা ক্লোজ করা ছিল, সে একটা ফল্ট সেন্স করে সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিছে। ওপেন করে দেওয়ার পরে সে আবার ইনস্ট্যান্টেনিয়াস আবার সে একটা ক্লোজ করে দেখবে যে শর্ট সার্কিট ফল্টটা ক্লিয়ার হয়েছে কি না। এত কম টাইমের জন্য আমরা কেন ক্লোজ করি? কারণ শর্ট সার্কিট কারেন্টটা যদি সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে বেশি টাইমের জন্য ফ্লো করে, সার্কিট ব্রেকারটা ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য আমরা খুব কম টাইমের জন্য, ইনস্ট্যান্টেনিয়াস একটা টাইমের জন্য সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করে দেখি যে শর্ট সার্কিট কারেন্টটা ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে আমরা আবার একটু সার্কিট ব্রেকারটা খুলে দিই, যদি শর্ট সার্কিট কোনো ফল্ট না থাকে এই জায়গায় আমরা সার্কিট ব্রেকারটা খুলে দিলাম বা ক্লোজ করে দিলাম, যে এখন এর মধ্যে দিয়ে দেখা যাক যে কি হয়। তারপরে আমরা এই টাইম ডিলের জন্য আবার সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করে দেই। এই যে আমরা যে এই শর্ট সার্কিট কারেন্টটা আমাদের এখানে চেক করলো, যে শর্ট সার্কিট কারেন্ট আমাদের যদি থাকে তখন কি করবে, তখন সে আবার ওপেন করে দিবে। ওপেন করে দেওয়ার পরে আবার সে এই টাইমটাতে সে ক্লোজ করে দিল। ক্লোজ করে দিয়ে সে কি চেক করে, সে চেক করে যে ওভারলোড আমাদের কোনো ফল্ট হচ্ছে কিনা এখানে। এই টাইম ডিলেটা একটু কেন দেওয়া হয়েছে, কারণ ওভারলোড প্রোটেকশনের জন্য আমরা জানি যে একটু টাইম ডিলে আমরা অ্যালাউ করতে পারি। সো আমরা একটু টাইম ডিলে দিয়ে চেক করি যে ওভারলোড ফল্টটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে আমরা আবার সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিই। ওপেন করে দিয়ে আমরা আবার সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করে দিই, আবার ওভারলোড ফল্ট আছে কিনা সেটা আমরা চেক করি। এরপরে আমরা কি করি, সার্কিট ব্রেকারটাকে ওপেন অ্যান্ড লক করে দিই। এই ডিস্ট্রিবিউশন লাইনের জন্য আমাদের 3বার লক করা হয়। এই সিস্টেমটাকে আমরা বলি অটো রিক্লোজার সিস্টেম। আচ্ছা, আর ট্রান্সমিশন লাইনের জন্য আমাদের জাস্ট একবার অফ করা হয়েছে, এই জন্যই আমরা একবার অফ করেছি জাস্ট। আচ্ছা, এরপরে আমাদের সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক আর্ক। ইলেকট্রিক আর্ক কী জিনিস? দ্য ইলেকট্রিক আর্ক ইজ এ সেলফ সাস্টেইনড ডিসচার্জ অফ ইলেকট্রিসিটি বিটুইন electrodes in gas or vapor when the voltage applied between the electrodes of the order of minimum ionizing or minimum existing potential or gas or vapor. If the supply voltage is increased, the space between the electrodes is ionized by electric field emission and the current start to flow through the gas in the contact space. This phenomenon is called discharge gas. The arc has a brightly burning core of high temperature ranging from 6000 Kelvin to 25000 Kelvin. তাহলে দেখা যাচ্ছে যে আর্কের মধ্যে কত বেশি একটা টেম্পারেচার ক্রিয়েট হতে পারে। এরপরে আমরা এই যে এখানে চলে আসি, যে আর্কের একটা ইকুয়েশন দেখানো হয়েছে 1 নম্বরে, ভি আর্ক ইজ ইকুয়াল টু কি, a প্লাস বি ডি ইন্টু সি প্লাস ডিডি বাই আই আর্ক। এখানে জাস্ট আমাদের দুইটা জানা টার্ম, একটা হচ্ছে ভি আর্ক, আই আর্ক, আর হচ্ছে স্মল লেটারের ডি। ভি আর্কটা কি, ভোল্টেজ অ্যাক্রস দ্য আর্ক। আই আর্কটা অবশ্যই আর্ক কারেন্ট। তারপর হচ্ছে ডিটা কি, লেংথ অফ দ্য আর্ক, আর্কটা যে লেংথ হয় সেই লেংথের। আর এবিসিডিটা কি, এবিসিডি হচ্ছে আমাদের এখানে জাস্ট কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ভি আর্ক আর আই আর্কের কার্ভটা প্লট করি, সেটা দেখতে এইরকম ডিকেইং নেচারের হয়। আমরা কি জানি, এটা আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমরা এই ভি আর্ক এবং আই আর্ক কার্ভটা দেখি যে এটা হচ্ছে আমাদের ভি আর্ক এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের আই আর্ক। দেখা যাচ্ছে এটা ডিকেইং নেচারের।
আমরা এখানে 3টা পজিশন দিই, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, এটা হচ্ছে 3 নম্বর পজিশন। আমাদের 1 নম্বর পজিশনে কি থাকে? 1 নম্বর পজিশনে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট খুব বেশি থাকে আর ভোল্টেজ একেবারে কম থাকে। এটা কোন পজিশন আমাদের? এটা হচ্ছে ফল্ট হয়েছে, আমরা সার্কিট ব্রেকারটাকে, এটা মনে করেন আমাদের লাইনটা, এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশন। মাত্র ফল্ট শুরু হয়েছে আমাদের, তখনও কারেন্ট ফ্লো করছিল, কিন্তু আমরা সার্কিট ব্রেকারটা যদি ক্লোজ থাকে শর্ট সার্কিট কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করবে। সার্কিট ব্রেকারটা মাত্র খোলা শুরু হয়েছে, এই সময়ও কারেন্টের মানটা কিন্তু অনেক বেশি থাকবে, খোলার আগ মুহূর্তে ধরা যায়। এই যে এই পয়েন্টটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিসে যেহেতু কারেন্ট, এই পজিশনটাতে আমাদের কারেন্ট অনেক বেশি, আর এখানে এই পজিশন বরাবর যদি আমরা ভোল্টেজ দেখি, ভোল্টেজ অনেক কম। ভোল্টেজ কেন কম? কারণ আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত না সার্কিট ব্রেকারটা ফুললি ওপেন হবে, ভোল্টেজ এখানে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কম থাকবে, মানে কারেন্ট এখানে অনেক বেশি যাচ্ছে, এই জন্য অ্যাক্রসে ভোল্টেজটা কম থাকবে। এরপরে আমরা 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনে যাচ্ছি, তখন কি হবে? তখন আমরা আর্কে, এই যে 2 নম্বর পজিশনে যাচ্ছি, যে আমরা আর্কের লেংথটা বেড়ে যাচ্ছে। আগে আর্কটা এই কন্ট্যাক্ট পটেনশিয়াল থেকে এতটুকুর মধ্যে ক্রিয়েট হতো, 2 নম্বর পজিশনে আর্কের লেংথটা বেড়ে যাচ্ছে। আর্কের লেংথ বাড়ার মানে কি? বাড়ার মানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়া। রেজিস্ট্যান্স বাড়লে আমাদের কি হবে? রেজিস্ট্যান্স বাড়লে আমাদের কারেন্ট কম ফ্লো হবে। এটা আমরা I1 দিলাম, এটা আমরা V1 দিলাম। I2তে এখন কারেন্ট I1-এর চেয়ে কিন্তু কম, একটু নেমে যাচ্ছে। দেখা যাক, এই যে I2 যে এটা 2 পোর্শন, 2তে কারেন্ট একটু কম থাকে, তাহলে কারেন্ট কম থাকে। আবার কি দেখতে পাচ্ছি আমরা? একই সাথে ভোল্টেজ কিন্তু বেড়ে গেল, এটা V2 আমাদের, এটা V1 ছিল, তাহলে V1টা বেড়ে গেল। তাহলে এই 2 নম্বর পজিশনে আমাদের কি হচ্ছে? আর্কের লেংথটা বাড়ছে, রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে লেংথের সাথে, এই জন্য কারেন্ট কমে যাচ্ছে। I2 এখানে আমরা I2তে কারেন্ট কম পাচ্ছি আমরা, কিন্তু এর সাথে আমরা ভোল্টেজটা বেশি পাচ্ছি, কারণ এখন অ্যাক্রসের ভোল্টেজটা, এই গ্যাপটা বেশি হওয়ার জন্য ভোল্টেজটা আমরা বেশি পাবো। এরপর আসা যাক আমাদের এই 3 নম্বর, ধরা যাক এই পজিশনটাতে। এই পজিশনে আমাদের এই যে এটা যেটা এখানে সার্কিট ব্রেকারটা দেখা যাচ্ছে, আমাদের সর্বোচ্চ লেংথে আর্কটা থাকবে। সর্বোচ্চ লেংথ হওয়ার জন্য রেজিস্ট্যান্সটা সর্বোচ্চ থাকবে। এই রেজিস্ট্যান্সের জন্য আমাদের কারেন্টটা থাকবে কি? কারেন্ট থাকবে সর্বনিম্ন। এই যে আমরা 3 নম্বর পজিশন যদি এখানে I3 কল্পনা করি, I3তে আমাদের কারেন্টটা থাকবে সবচেয়ে নিম্ন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই কার্ভে I1-এর চেয়ে I1টা বড়, I2-এর চেয়ে I3টা ছোট আর কি। তাহলে আমরা এখানে কি দেখব? এখানে দেখব V1-এর চেয়ে V2 বড়, V2-এর চেয়ে V3 বড়। এই যে V3টা এখানে আমরা পাবো, এই V3টা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই কার্ভটা যে ডিকেইং নেচারের, এটা এখানে দেখানো হয়েছে, এটা আর কি আমরা এক্সপ্লেইন করলাম এখন, যে কারেন্টটা কীভাবে ডিকেইং নেচারের হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আমরা এই একটু এখানে যে এফেক্টটা আছে সেটা একটু দেখি, যে এনার্জি ডিসিপেট ইন দ্য স্টেডি কার্ক ফ্রম দ্য হিট ইজ, এই যে এখানে দেখানো হয়েছে যে ই আর্ক ইজ ইকুয়াল টু ভি আর্ক ইন্টু আই আর্ক। ই আর্ক কি? এনার্জি ইন জুলস, ভি আর্কটা কি? আর্ক ভোল্টেজ, আই আর্কটা কি? আর্ক কারেন্ট, টি হচ্ছে ডিউরেশন অফ দ্য আর্ক ইন সেকেন্ড। ওকে, তা এতটুকুই আমাদের দরকার, যে কিভাবে আমাদের এই যে এই কার্ভটা আমাদের এই ভোল্টেজ এবং আর্ক ভোল্টেজ এবং আর্ক কারেন্টের কার্ভটা যে ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমে, সেটার ব্যাখ্যা হচ্ছে আমাদের এই ব্যাখ্যাটা। আচ্ছা, ওকে, এখন আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, মোড অফ আর্ক এক্সটিংশন। মোড অফ আর্ক এক্সটিংশনে আমরা হাই রেজিস্ট্যান্স আর্ক এক্সটিংশন আর লো রেজিস্ট্যান্স আর্ক এক্সটিংশন, এটা আমরা আগে পড়ে এসেছি। আমরা যদি আমরা হাই রেজিস্ট্যান্স আর্ক এক্সটিংশনটা কি, যেটা আমরা এই গ্রাফে দেখেছি, এখানে আমরা কি করি, যে আর্কের লেংথটা বাড়িয়ে দিই, আমরা রেজিস্ট্যান্সটা বাড়ায় মানে হাই রেজিস্ট্যান্স করে দিই, আমরা আর্কটাকে এক্সটিংগুইশ করি। আর লো রেজিস্ট্যান্স আর্ক এক্সটিংশন কি? কোনটা? যেটা হচ্ছে আমাদের এসি কারেন্টের ন্যাচারাল জিরোতে আমরা আর্কটাকে এক্সটিংগুইশ করি, সেটা আমাদের বলা হয়েছে। আচ্ছা, হাই রেজিস্ট্যান্স আর্ক এক্সটিংশনটা এখানে আরও বলা হয়েছে, যে আমরা ফার্স্টে ভি আর্ক এটা আমরা দেখি, তারপরে আমরা যদি এখানে একটু দেখি, যে দ্য ভোল্টেজ অফ দ্য আর্ক ইজ ইনক্রিজড টিল ইট ইজ মোর দ্যান দ্য সিস্টেম ভোল্টেজ অ্যাক্রস দ্য কন্ট্যাক্ট। At this point, the arc gets extinguished. The method is used in a DC circuit breaker and
লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ এসি এয়ার ব্রেক সার্কিট ব্রেকার বা এয়ার সার্কিট ব্রেকার যেটা বলা হয়। কী বলা হচ্ছে এখানে, আর্ক ভোল্টেজটাকে বাড়ায় দেওয়া হয়, এটা সিস্টেম ভোল্টেজকে যতক্ষণ না পর্যন্ত না সিস্টেম ভোল্টেজের চেয়ে আর্ক ভোল্টেজটা বেশি হয়। এখন সেই ক্ষেত্রে আর্কটাকে এক্সটিংগুইশ করে দেওয়া হয়। আর্ক এক্সটিংগুইশের কয়েকটা মেথড দেওয়া হয়েছে এখানে, লেংদেনিং দ্য আর্ক বাই মিনস অফ আর্ক রানার্স যেটা আমরা দেখেছিলাম আগে, তারপরে স্প্লিটিং দ্য আর্ক, তো কুলিং দ্য আর্ক। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাডভান্টেজ অফ মাল্টি ব্রেকস সার্কিট ব্রেকার। আচ্ছা, এখন আমরা দেখি যে মাল্টি ব্রেক কেন দরকার আমাদের। এই যে আমরা যে একটা লাইনের মধ্যে আমরা একটা সার্কিট ব্রেকার দিচ্ছি, আরেকটা সার্কিট ব্রেকার দিচ্ছি, দুইটা একসাথে দেওয়ার আমার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমাদের এখানে আর্কের জন্য কিন্তু যে হিটটা প্রডিউস হয় সেটা কিন্তু দেখলাম আমরা 25,000 কেলভিন পর্যন্ত প্রডিউস হতে পারে। এখন আমরা যদি দুইটা ব্রেকার দিই তাহলে কি হবে, রেজিস্ট্যান্সটা দুইটার মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে। এই যে আমাদের আর এখানে ধরা যাক যে R/2, এটা রেজিস্ট্যান্সটা ধরা যাক R/2, আর এখানে R/2। আমরা জানি কি হিট কি, হিট হচ্ছে I² R/2। সো এই যে হিট ডিসিপেটটা হয় সেটা কমে যাবে, সো সেটা সার্কিট ব্রেকারকে ড্যামেজ করা থেকে বিরত রাখবে। এই যে আমরা যদি মাল্টি সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি একটা ইয়ার মধ্যে, যে দেখা যায় এখানে কী দেওয়া আছে যে বাই দ্য ইউজ অফ লার্জ নাম্বার অফ ব্রেকার্স ইন সিরিজ পার পোল। এই যে আমরা দুইটা ব্রেকার ইউজ করেছি এখানে, ইট ইজ পসিবল টু ইনক্রিজ দ্য এগ্রিগেট লেংথ অফ দ্য আর্ক length of a more rapid rate than would be feasible with only 2 breakers per pole. Furthermore, even on the basis of equal rates of increase of total arc length, it increase in series its advantageous possibly because of the cooling of the effect of the added electrodes. এখানে যা বলা হয়েছে সেটা আমরা কি জানছি যে আমরা জানি যে এই যে দুইটা ব্রেকার ইউজ করলাম আমরা, দুইটা ব্রেকারের জন্য আর্কে যে লেংথটা আগে প্রডিউস হতো এখন সেই লেংথটা ডাবল হয়ে যাচ্ছে। আর্ক লেংথটা ডাবল হওয়ার মাধ্যমে আমাদের রেজিস্ট্যান্সটা যেটা ক্রিয়েট হতো সেটা কি হচ্ছে যে আগের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা দুইটার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। যে আগে যে আর্কটা ক্রিয়েট হতো যেই লেংথে, সেই লেংথের জন্য যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হতো সেই রেজিস্ট্যান্স দুটো এখন ভাগ হয়ে যাচ্ছে কিন্তু দুটোর মধ্যে। আমরা জানি লেংথ বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে, যেহেতু এখানে আমরা দুইটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, আমাদের যে লেংথটা সেটা বাড়ছে ঠিকই কিন্তু দুইটায় বাড়ছে। এই দুইটা বাড়ার জন্য দুইটা যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হবে দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে, R/2 দিয়ে বলা হয়েছে যেটা, সেটার জন্য আমাদের এই হিটটা কমে আসবে এখানে। আচ্ছা, ওকে, এটা এখানে বলা হয়েছে যে আর্ক রেজিস্ট্যান্স ক্যান বি ইনক্রিজড বাই ফলোয়িং মেথড। কীভাবে? আমরা একটা হচ্ছে যে আমরা জানি লেংথ বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে লেংথেনিং দ্য আর্ক বাই মিনস অফ আর্ক রানার্স, স্প্লিটিং দ্য আর্ক, কুলিং অফ দ্য আর্ক। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, এটা দেখানো হয়েছে। তারপরে টেস্টস অফ সার্কিট ব্রেকার, একটা সার্কিট ব্রেকার কাজ করে কি না সেটার জন্য বিভিন্ন ধরনের টেস্ট আছে আমাদের, সেই টেস্টগুলো এখানে বলা হয়েছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট টেস্ট, দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য সার্কিট ব্রেকার ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ সার্কিট ব্রেকার। নর্মাল রুটিন টেস্ট করা হয়, তারপর রিলায়েবিলিটি টেস্ট করা হয় যে টেম্পারেচার সে নিতে পারবে কি না, আর্কের এত টেম্পারেচার, বাইরে প্লেস করা হলে বৃষ্টিতে, হিউমিডিটিতে, ডাস্টে, তারপরে আমাদের সার্কিট ব্রেকারে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না কি না সেটা দেখানো হয়েছে। ডাইইলেকট্রিক টেস্ট আমরা জানি যে যত বেশি ডাইইলেকট্রিক স্ট্রেংথ থাকে সার্কিট ব্রেকারের তত আর্কটাকে ইন্টারাপ্ট করা ইজি হয়ে যায়, সো এখানে ডাইইলেকট্রিক টেস্ট দেখানো হয়েছে। তারপরে আমরা পরেরটায় যাই, পরে আমরা দেখছি কমিশনিং টেস্ট। আমরা এই সার্কিট ব্রেকারটাকে আমরা ক্রিয়েট করলাম, তারপরে সার্কিট ব্রেকারটাকে ইনস্টল করার পরে আমরা এই সার্কিট ব্রেকার কাজ করে কিনা সেটা আমাদের দেখতে হয়, যে সার্কিট ব্রেকারটাকে কাজ করছে কিনা, প্রপার ফাংশনিং করছে কিনা, এটাকে কমিশনিং টেস্ট বলা হয়। তারপরে আছে আমাদের শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট কি, আমাদের স্ট্রেস অন সার্কিট ব্রেকার ডিউরিং শর্ট সার্কিট টেস্ট। কী টেস্ট করা হয় শর্ট সার্কিট টেস্টে? থার্মাল স্ট্রেস, ইন্টার্ন স্ট্রেস অন ইনসুলেশন, ইলেকট্রোডাইনামিক ফোর্স। আচ্ছা, এরপরে কি মেকিং টেস্ট, ব্রেকিং টেস্ট। মেকিং টেস্ট হচ্ছে আমরা কি জানি কি, এই যে আমাদের একটা সার্কিট ফল্ট কারেন্ট ফ্লো হওয়ার যে আমাদের প্রথম হাফ সাইকেলে যে কারেন্টটা ফ্লো হয় সেটা আমাদের সবচেয়ে বেশি থাকে পিকে, সেই কারেন্টটা সার্কিট ব্রেকার নিতে পারবে কি না সেই টেস্টটা হচ্ছে আমাদের মেকিং টেস্ট। আর ব্রেকিং টেস্টটা কি,
আমরা এরপরে আমরা যে টাইমটাতে সার্কিট ব্রেকারটাকে ব্রেক করে দিই সে সময় যে কারেন্টটা ফ্লো হতে চায় সেই কারেন্টটা সে মানে নিতে পারবে কি না সার্কিট ব্রেকারটা সেটা তার অপটিমাম পয়েন্ট কত সেটার জন্য এই ব্রেকিং টেস্টটা ব্যবহার করা হয়। আচ্ছা ওকে, আমরা সার্কিট ব্রেকারটা কমপ্লিট করলাম। এরপর হচ্ছে আমাদের ফিউজ। ফিউজ ফিউজ কি? ফিউজ হচ্ছে আমাদের কারেন্ট ইন্টারাপ্ট করার জন্য আরেকটা ডিভাইস। এটা আমাদের জাস্ট আমরা জানি যে একটা ওয়্যার থাকে ফিউজের মধ্যে, সেই ওয়্যারটা যখন কারেন্ট ওভারলোড কন্ডিশন বা শর্ট সার্কিট কন্ডিশনে কারেন্ট যখন বেশি পরিমাণে যায় তখন একটা হিট প্রডিউস হয়। এই হিটটা এই ফিউজের মধ্যে আমাদের ওয়্যারটাকে গলিয়ে দিয়ে সার্কিটটাকে ব্রেক করে দেয়। আমরা একটু দেখি এখানে কী আছে। Fuse is essentially a small piece of metal connected in between two terminals mounted on insulated base which forms a series part of a circuit. The duty of a fuse wire is to carry the normal working current safely without heating, but when normal working current is exceeded it should rapidly heat up to the melting point and eventually the circuit is open. যেটা বললাম আমি যে একটা যে পরিমাণ পর্যন্ত কারেন্ট ফ্লো করলে লোডের কোনো ক্ষতি হবে না, সেই পরিমাণ কারেন্ট এর চেয়ে বেশি যদি কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টে গিয়ে একটা হিট প্রডিউস হয় যেটা ফিউজের মধ্যে ওয়্যারটাকে মেল্ট করে দেয়, পরে সার্কিটটাকে ডিসকানেক্ট করে লোডকে প্রোটেকশন দেয়। আচ্ছা ওকে, এরপরে কী দেওয়া আছে? মেটাল ইউজড ফর ফিউজ। ফিউজে কী কী মেটাল ইউজ করা হয়? ফিউজে হচ্ছে আমাদের টিন, লেড, জিঙ্ক, সিলভার, অ্যান্টিমনি, কপার, অ্যালুমিনিয়াম এগুলো ইউজ করা হয়। মিনিমাম ফিউজিং কারেন্ট, ইট ইজ মিনিমাম কারেন্ট অ্যাট হুইচ দ্য ফিউজ মেল্টস। এটা হচ্ছে একটা ফিউজের একটা টার্ম। এটা এই টার্ম যে কারেন্টে আমাদের ফিউজের ওয়্যারটা গলে যায় সেটা হচ্ছে মিনিমাম ফিউজিং কারেন্ট। কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট, ইট ইজ দ্য কারেন্ট অ্যাট হুইচ দ্য ফিউজ ওয়্যার ক্যান ক্যারি কন্টিনিউয়াসলি উইদাউট মেল্টিং। তাহলে আমরা নিচে একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি ফিউজিং ফ্যাক্টর। এটা একটু আমরা যদি দেখি যে ফিউজিং ফ্যাক্টরের ফর্মুলাটা কি? মিনিমাম ফিউজ কারেন্ট ডিভাইডেড বাই কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ। এখানে আমরা যদি এই দুইটা টার্মের মধ্যে খেয়াল করি, মিনিমাম ফিউজিং কারেন্ট আর কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং এলিমেন্ট, এটা কি বলা হয়েছে? মিনিমাম ফিউজিং কারেন্টে ফিউজটা যখন গলে যায়, যে কারেন্টের জন্য ফিউজটা গলে যায়। আর হচ্ছে আরেকটা কি? কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং এলিমেন্ট, যে কারেন্ট পর্যন্ত ফিউজটা এই কারেন্টটাকে সহ্য করতে পারে সেটাকে আমরা বলি কারেন্ট রেটিং অফ মিনিমাম কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং এলিমেন্ট। তাহলে আমরা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি তাহলে কোনটা বড় হবে? মিনিমাম ফিউজিং কারেন্টটা বড় হবে, কারণ এই কারেন্টে ফিউজটা গলে যায়। আর নিচের টার্মটা যেটা কারেন্ট রেটিং অফ দ্য ফিউজিং এলিমেন্ট, এই পর্যন্ত সে সহ্য করতে পারে। সো এই যে ফিউজিং ফ্যাক্টর, এই ফ্যাক্টরের ভ্যালুটা সবসময় একের থেকে বড় হবে। কারণ কি? মিনিমাম ফিউজ কারেন্টটা হচ্ছে আমাদের বড় থাকে, কারণ এই কারেন্টে ফিউজটা গলে যায়। আর নিচের টার্ম যেটা কারেন্ট রেটিং অফ দ্য ফিউজ, এই পর্যন্ত সে সহ্য করতে পারে, তখনও সে গলে না। সো এই যে ফিউজিং ফ্যাক্টর, এই ফিউজিং ফ্যাক্টরটা হচ্ছে আমাদের একের থেকে বড় হয়। আচ্ছা ওকে, তারপরে ফিউজ ইজ দ্য স্মলেস্ট কারেন্ট ডিটেক্টিং ডিভাইস ফর প্রোটেকশন অফ এক্সেসিভ কারেন্ট। ইট ক্যান বি ইউজড ওভারলোড অর শর্ট সার্কিট প্রোটেকশন ইন মিডিয়াম ভোল্টেজ। এটা আমরা এই মিডিয়াম ভোল্টেজ লেভেলে প্রোটেকশনের জন্য ইউজ করে থাকি, 11 কেভি থেকে 66 কেভি পর্যন্ত, আর লো ভোল্টেজ 400 ভোল্টেজ পর্যন্ত আমরা ইউজ করে থাকি এটা। আচ্ছা, আমরা এখন কয়েকটা সার্কিট ব্রেকার ফিউজের টাইপস দেখব। এখানে কয়েকটা একটা হচ্ছে ফার্স্টেরটা আমরা কী দেখব? সেমি এনক্লোজড অর রিওয়ারেবল টাইপ। আমরা যে ওয়্যারটাকে পুড়ে যায়, গলে যায়, সেই ওয়্যারটাকে যদি আমরা আবার রিপ্লেস করতে পারি সেটা এই সেমি এনক্লোজ বা রিওয়ারেবল টাইপ দিয়ে করতে পারি। টোটালি এনক্লোজড অর কার্টিজ টাইপ, এটা কি হচ্ছে আমাদের টোটালি এনক্লোজ করা থাকে। কারেন্ট লিমিটিং ফিউজ লিঙ্ক which limits current to a considerable lower level than prospective peak। এই যে কারেন্ট লিমিটিং ফিউজ দিয়ে আমরা কি করি? আমরা এই কারেন্টটাকে এখানে আমরা লিমিটে রাখতে পারি। ড্রপ আউট ফিউজ হচ্ছে আমাদের কি ফিউজ? এটা হচ্ছে আমাদের একটা ভিজিবল ফিউজ। এই ড্রপ আউট ফিউজটা যখন ফিউজটা গলে যায়, মেল্ট হয়ে যায়, তখন এই ড্রপ আউট ফিউজটা নিচে পড়ে থাকে। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোথায় ফিউজটা আমাদের মেল্ট হয়ে গেছে। যে এটা কি বলা হয়েছে? এ ফিউজ লিঙ্ক ইন হুইচ fuse carrier drops out after the operation of the fuse, thereby providing isolation between the terminals। এটা ভিজিবল একটা আমাদের ফল্ট ডিটেকশন মেথড। এটা ড্রপ আউট ফিউজ। যেটা এক্সপ্লোসিভ ফিউজ,
তারপরে কি এইচআরসি ফিউজটা হচ্ছে আমাদের আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করি। এইচআরসি মানে কি হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। রাপচারিং ক্যাপাসিটি হচ্ছে আমাদের 11 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এই ব্রেকিং ক্যাপাসিটি থাকে, হাই রাপচারিং ক্যাপাসিটি। আর হাই রাপচারিং ক্যাপাসিটি কি, এটা আমি কিন্তু প্রথম ক্লাসের দিকে প্রথম বা সেকেন্ড ক্লাসের দিকে পড়া হয়েছে। এই এইচআরসি মানে হাই রাপচারিং ক্যাপাসিটি। এটা কি, এটা হচ্ছে ফল্ট কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাসিটি। এইচআরসি ফিউজের নাম হচ্ছে আমাদের এইচআরসি ফিউজ। এটা হচ্ছে ফল্ট কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাসিটিকে বলা হয় রাপচারিং ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাইকার ফিউজ পরে আছে, তারপরে আমাদের সুইচ ফিউজ আছে। অ্যাডভান্টেজগুলো কি এইচআরসি ফিউজে সেটা আমরা দেখি। কেপেবল অফ ক্লিয়ারিং হাই অ্যাজ ওয়েল অ্যাজ লো কারেন্ট। তারপরে আমাদের ডু নট ডিটারিয়েট উইথ হাই স্পিড, কনসিস্টেন্স ইন পারফরমেন্স, comparatively cheap, no maintenance is required, it has inverse characteristics, মানে যত কারেন্ট যাবে তত তাড়াতাড়ি গলে যাবে। ইনভার্স ক্যাপাসিটি যেটা, টাইম তত কম লাগবে, যত বেশি কারেন্ট যাবে তত তাড়াতাড়ি গলে যাবে, অর্থাৎ কারেন্ট এবং টাইমের মধ্যে ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স থাকে। কোয়াইট রিলায়েবল অ্যান্ড ক্যান বি সিলেক্টেড ফর প্রপার ডিসক্রিমিনেশন। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, প্রথমেই ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে বারবার রিপ্লেস করা লাগে আমাদের। এটা হচ্ছে ম্যানুয়ালি গিয়ে গিয়ে আমাদের রিপ্লেস করে করে আসতে হয়। নো ইন্টারলকিং ফ্যাসিলিটি ক্যান বি ইনকর্পোরেটেড, প্রডিউস হাই হিটিং। যেহেতু এটা গলে যায় সেহেতু মেল্টিং পয়েন্টে গিয়ে গলতে হয়, সো এখানে আমাদের টেম্পারেচারটা অনেক হাই রাইজ করে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা ফিউজের টপিকটা শেষ করলাম। আমাদের এটা ছিল আমাদের ফিউজের শেষ টপিক। আজকের লেকচারটা এতটুকুই থাকবে। আজকে আমরা কি দেখলাম, যে একটা ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সমিশন লাইনের যে আমরা অটো রিক্লোজার সিস্টেমটা সেটা দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা ফিউজ নিয়ে কিছুক্ষণ আমরা আলোচনা করলাম। তারপরে আর্কিং কারেন্ট এবং আর্কিং ভোল্টেজের মধ্যে যে কার্ভটা সেটা কেন ডিক্রিং নেচারের একটা ব্যস্তানুপাতিক সেটা এখানে দেখানো হয়েছে। সো আজকের লেকচার এতটুকুই থাকবে। থ্যাংক ইউ।